2030 সালের মধ্যে বাংলাদেশের কর্মক্ষম মানুষের সংখ্যা হবে মোট জনসংখ্যার 70%। তারুণ্য ভরা এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী শক্তিকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর অপার সুযোগ থাকবে দেশের সামনে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক বলছে এসব কথা। খালেদ মহিউদ্দিন আছি 1 ঘন্টা আপনাদের সঙ্গে। সবশেষের খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমানিতা। খেলা মাঠের হারজিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর নিয়ে আসছি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। টার্গেট কিলিং সরকার নিয়ন্ত্রণে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকের ঘর পাহারা দায়িত্ব নিতে নারাজ আইজিপি। আইনি প্রক্রিয়ায় দ্রুত ফেরত দেওয়া হবে বাংলাদেশের রিজার্ভের অর্থ, ফিলিপাইন বিচার বিভাগের সিদ্ধান্ত। বিশ্বের বিস্ময় মুস্তাফিজের সামনে এবারে ধোনির পুনে জাতীয় বীরের স্বীকৃতি প্রধানমন্ত্রী। রাত 9টায় মতামত পাঠানোর বিষয়, গরমে স্বাস্থ্য ঝুঁকি, মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়েছি সংবাদের পরের অংশে। একদিন আগেই বিভিন্ন জায়গায় খুনের ঘটনাকে বিচ্ছিন্ন বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবস্থান কিছুটা বদলে মঙ্গলবার তিনি বললেন রাজশাহী শিক্ষক হত্যা ও ঢাকার কলাবাগানের 2 খুন পরিকল্পিত হত্যা। টার্গেট কিলিং সরকারের নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেগুলি কালকে ঘটনা ঘটেছে, যেটা নাকি ইউনিভার্সিটির সেই শ্রদ্ধেয় শিক্ষককে হত্যা করেছে, এইগুলি সবই টার্গেট কিলিং। এই যে টার্গেট কিলিং বলেন, এই যে জঙ্গির উত্থান বলেন, এগুলি সবগুলি কিন্তু একটা চক্রান্ত। এই চক্রান্ত সবসময় চলে, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছি এবং রাখতে পেরেছি। কলাবাগানে 2 খুন জঙ্গিদের কাজ বলে সন্দেহ করছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। তিনি বলেছেন, জঙ্গিদের আগের হত্যার ধরনের সঙ্গে এই হত্যার মিল আছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ঘরে ঘরে পাহারা দিয়ে পারবে না, নিজেদেরও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। জোড়া খুনের ঘটনায় বেশ কিছু আলামত কলাবাগান থানায় নিয়েছে পুলিশ। আটক একজনকে চলছে জিজ্ঞাসাবাদ। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর হয়েছে স্বজনদের কাছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে 5 থেকে 6 জন একই রকম পোশাক পরে বাড়িতে ঢুকে খুন করে পালিয়েছে। পালিয়ে যাওয়ার সময় একজনের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ, যাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত আছে বলে জানানো হয়েছে। অস্ত্রগুলি পাওয়া গেছে, যেটার উপর ভিত্তি করে একটা অস্ত্র মামলা নেওয়া হয়েছে। এই ব্যাগটা আসলে ফেলেও যায় না, সিকিউরিটিও পায় না। এই ব্যাগটা পুলিশ যাকে জাপড়ায় ধরছিল, মানে তার কাছ থেকে ব্যাগটা রাখতে সক্ষম হয়েছিল পুলিশ। তাকে কোপ না দিলে তাকেও রাখতে পারত আর কি। হত্যার বিষয়ে একটি হত্যা মামলা থানায় রুজু হয়েছে। যে বাড়িতে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বি তনয় খুন হয়েছেন সেটি পরিদর্শন করেছেন আইজিপি সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পুলিশ প্রধান বলেন, এ হত্যা পূর্ব পরিকল্পিত। সাম্প্রতিক বেশ কিছু গুপ্ত হত্যার সঙ্গে এই ঘটনাটিরও মিল দেখছেন তিনি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে আশাবাদী আইজিপি। আমাদের দক্ষ ইনভেস্টিগেটর আছে, আপনারা জানেন অতীতে যতগুলি ঘটনা ঘটেছে, জঙ্গিরা যে ঘটনাগুলি ঘটিয়েছে তার অধিকাংশই আমরা ডিটেকশন করতে পেরেছি, অনেকে গ্রেপ্তার করতে পেরেছি, অস্ত্র বোমাগুলি উদ্ধার হয়েছে। আমরা আশাবাদী যে আমরা এটাও ডিটেকশন করতে পারবো। গুপ্ত হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে পুলিশের ব্যর্থতা দেখছেন না আইজিপি। কোথায় গিয়ে কী করবে এটা ইন্ডিভিজুয়াল সেই ধরনের কোনো সূত্র না পেলে সেই ধরনের মেকানিজম আমাদের তো নাই। ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলবো না, ইন্টেলিজেন্সের সফলতা আছে বিধায়ী তো আমরা অনেক জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আইজিপি বলছেন, প্রত্যেক মানুষকে তার নিজের, প্রতিবেশীর ও এলাকার নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে। এটা শুধু আমরা ঘরে ঘরে পাহারা দিয়ে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পারবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরপর কয়েকটি হত্যাকাণ্ড, খালেদ, রুবাইদ, এই বিষয়গুলো নিয়ে গতকালও আমরা কথা বলছিলাম এবং আজ স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বললেন যে গতকালকের কথা থেকে একটু সরে এসে তিনি বলছেন এগুলো পরিকল্পিত, এবং আরেকটি কথা বললেন যে নিয়ন্ত্রিত আছে এই পরিকল্পিত হত্যাগুলো, সেগুলো নিয়ন্ত্রিত। আমার একটু জানার ইচ্ছা খালেদ, যে যেগুলো পরিকল্পিত হত্যা সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা এগুলো কি কারো নিয়ন্ত্রণে আছে, কেন নিয়ন্ত্রিত বলা হচ্ছে? পরিকল্পিত হত্যাগুলি নিয়ন্ত্রণে আছে এটা বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে বা আইজিপি ওরকম বলতে চাননি। তারা যেটি বলতে চেয়েছেন যে এখনো সেটি মানে
নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, মানে আমরা একেবারে সবকিছু হাল ছেড়ে দিয়ে বসে থাকবো যে আমরা বাইরে গেলে আমাদেরকে কেউ খুন করে ফেলছে, এরকম হচ্ছে না। সেইরকম হয়তো বোঝাতে চেয়েছেন যে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছেন তারা, কিছু হলেই তারা কিছু পরিসংখ্যানের তথ্য আমাদের সামনে তুলে ধরেন যে ধরেন গত 5 বছর আগে খুন কত হয়েছে, 7 বছর আগে খুন কত হয়েছে, বা বিশ্বের অন্যান্য দেশে খুন কত হয়। তো পরিসংখ্যানগত একটা ইয়ে দিয়ে আমাদেরকে একটু কমফোর্ট দিতে তারা চেষ্টা করেন যে মানে সেটি যাতে আমরা খুব বেশি আতঙ্কগ্রস্ত না হই। আইজিপি যেটা বললেন, আর একটা তথ্য মিতা আপনি খেয়াল করেছেন, খালেদ খেয়াল করেছেন, যে তারা বলছেন যে তাদের ব্যর্থতা নয়, এটি ইন্টেলিজেন্সেরও ব্যর্থতা নয়। তো আমরা যারা আসলে কিছুটা এটা নিয়ে পড়াশোনা করেছি তারা হয়তো জানি যে এ ধরনের একটি খুনের পেছনে কিন্তু 1 মাসের একটা 1 মাস থেকে পরিকল্পনা লাগে, ওই জায়গাটা রেকি করতে হয়তো এসেছেন। তো ইন্টেলিজেন্স যদি সফল থাকতো তাহলে হয়তো তারা কোনো ধরনের একটা ইন্টেলিজেন্স সফল থাকলে ব্যাপারটা হচ্ছে যে আইজিপি যেটি মিন করতে চেয়েছেন যে জুলহাস মান্নান সর্বশেষ যে লোক যিনি মারা গেছেন তার কথা যদি ধরি, তিনি আসলে এত প্রমিনেন্ট কোনো ব্যক্তি নন যে তাকে আসলে ইন্টেলিজেন্স দিয়ে পাহারা দেওয়া হচ্ছিল আগে থেকেই আসলে। তো সেই ক্ষেত্রে হয়তো তার পক্ষে সম্ভব না, কিন্তু আমার কাছে ব্যক্তিগত আমার কাছে শুনতে এটা খুবই নিষ্ঠুর মনে হয় পুলিশের আইজিপি যখন বলেন যে আসলে পুলিশ ঘরে ঘরে পাহারা দিয়ে পারবে না, নিজেদেরও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ঠিক কিভাবে ঘরে ঘরে পাহারা দিয়ে পারবে না সেই কথা ঠিক, কিন্তু আমার নিরাপত্তার দায়িত্ব ধরেন আমি নিলাম, আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য আমিও পকেটে একটি চাপাতি রাখলাম, আপনিও একটি চাপাতি রাখলেন, এবং রাস্তায় আমরা খুবই রক্তারক্তি খুনাখুনি করতে থাকলাম পরস্পরের, সেইটি সমাধান কিনা, নাকি জনসম্পৃক্ততা করা দরকার, মানুষকে আহ্বান জানানো দরকার যাতে কেউ পালিয়ে না যায়, বা তথ্য দিয়ে সহায়তা করা দরকার, সেইটা আমি ঠিক জানি না। তারা কথা যেভাবে বলেন সেটিতে আসলে ভালোভাবে বোঝাটাও একটু আসলে মুশকিল। খালেদ, রুবাইয়ের যে গোয়েন্দা ব্যর্থতার কথা বলেন, আমিও সেই প্রসঙ্গে একটু বলতে চাই যে আপনি বলছিলেন যে যারা গত কয়েকদিনে যাদের হত্যার ঘটনা ঘটেছে তারা কেউই খুব বেশি আলোচিত ব্যক্তি নন, ফলে তাদেরকে ওইভাবে তৎপরতা দিয়ে রাখা। কিন্তু আলোচিত ব্যক্তি নন বলেই যাদেরকে একের পর এক এরকম হত্যাকাণ্ডর মানে হত্যার শিকার হতে হচ্ছেন, ফলে অন্যরা তো আসলে এখান থেকে রুবাই ক্রিমিনোলজি নিয়ে অনেক আগ্রহ তার আছেন, আপনিও অনেক ধরে আপনি দেখছেন যে সাংবাদিকতা করছেন, আপনি দেখছেন যে সফট টার্গেট বলে একটি ব্যাপার আছে, তারা হচ্ছেন আসলে সফট টার্গেট যাদের জন্য আসলে খুব বেশি কাঠখড় তাদের পোহাতে হয় না। এখন রাষ্ট্রের পক্ষে কিন্তু আসলে এই ধরনের সকল লোকদের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না, আমি সেই অর্থে বলেছি সেটি ঠিকই আছে, ব্যক্তিগত নিরাপত্তা নেওয়া সম্ভব না, কিন্তু পুলিশের তো কিছু ব্যর্থতা আছেই। আমরা পুলিশের প্রতি আস্থা ফিরে আসুক চাই, সেটা পুলিশকে তার কার্যক্রমের মধ্যে দিয়ে সে আস্থা ফিরিয়ে আনতে হবে বলে আমার বিশ্বাস। যাই হোক, ময়নাতদন্ত ও জানাজা শেষে বিকেলে জুলহাস মান্নানকে রাজধানী বনানী এবং মাহবুব রাব্বি তনয়কে মিরপুর কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুলহাস ও তনয়ের ময়নাতদন্ত শেষ হয়। পরে কলাবাগানের বটতলায় জুলহাস মান্নানের জানাজা হয়, এরপর মরদেহ নেওয়া হয় তার সাবেক কর্মস্থল যুক্তরাষ্ট্র দূতাবাসে, সেখানে শ্রদ্ধা জানানো শেষে বিকেলে বনানী কবরস্থানে থেকে সমাহিত করা হয়। অন্যদিকে নাট্যকর্মী তনয়ের মরদেহ বিকেলে নিয়ে যাওয়া হয় শিল্পকলা একাডেমিতে, সেখানে জানাজা শেষে মরদেহ মিরপুরের জান্নাতুন মাওয়া কবরস্থানে সমাহিত করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় আরও একজনকে আটক করা হয়েছে। এর আগে এই ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করা হয়। নগরীর 19 নম্বর ওয়ার্ড শিবিরের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। এছাড়া বাগমারার দরগা মারিয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী এবং গোপালপুর মাদ্রাসার শিক্ষক মনসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শিক্ষক খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করে প্রগতিশীল ছাত্র ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। গত 23 এপ্রিল সকালে নিজ বাসার কাছে দুর্বৃত্তের হামলায় নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। কলাবাগানের 2 খুন এবং কাশিমপুর কারাগারের সামনে কারারক্ষী রুস্তম আলী হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশ পরিচালনায় জনগণের সমর্থন নেই বলে খুন জখম টিকিয়ে রাখাই তারা একমাত্র পথ মনে করছে। রক্তপথ ছাড়া বর্তমান ভোটারবিহীন সরকার টিকে থাকার কোনো পথ নেই বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। কলাবাগান ও কাশিমপুরে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অবৈধ যথাযথ আইনি প্রক্রিয়া মেনে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের চুরি যাওয়া অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিপাইনের বিচার বিভাগ। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের সঙ্গে আলোচনার পর একথা জানান বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমানুয়েল ক্যাপারাস। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত কত দ্রুত অর্থ ফেরত পাওয়া যাবে তা জানতে বিচার বিভাগে এসেছিলেন, তবে তিনি এই অর্থ উদ্ধারে ফিলিপাইনের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। এদিকে দেশটির আইনজীবীরা বলছেন, অর্থ ফেরত দিতে সবচেয়ে কার্যকর আইনি পদক্ষেপ হচ্ছে ইনস্টিটিউট বাজেয়াপ্ত কার্যক্রম। এই প্রক্রিয়ায় অন্য দাবিদার না থাকলে খুব দ্রুত টাকা ফেরত দেওয়া সম্ভব। বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি।
রাত 9টায় বাংলাদেশ। সৌজন্যে গোলমার্ক বিস্কুট। নটা 17 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $81 মিলিয়ন চুরির হোতা হিসেবে 11 জনকে চিহ্নিত করেছে ফিলিপাইনের সিনেট এবং বিভিন্ন সরকারি সংস্থা। তারা হলেন জুয়ার আসরে অর্থলগ্নিকারক কিংসাম ওয়ান, আরসিবিসি প্রেসিডেন্ট সহ 4 ব্যাংকার, মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিল্মরেকের মালিক দম্পতি এবং টাকা বহনকারী কর্মচারী এবং ওয়াংশের 2 চীনা বন্ধু। বিস্তারিত ম্যানিলা থেকে বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ প্রতাবিদনে। ফিলিপাইনের নামকরা ব্যাংক রিজেল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির প্রেসিডেন্ট লরেন্স তান আর ওয়াং ঘনিষ্ঠ বন্ধু। এই কারণে সাইবার হ্যাকিং এ আনা ডলার রাখার জন্য ওয়াং বেছে নেয় বন্ধুর ব্যাংকটি। আর 4টি ভুয়া হিসাব খুলে টাকা আনা এবং একটি নতুন হিসাবে ডলার দ্রুত সরাতে অসুবিধা হয়নি খুব একটা। ভুয়াই 5 হিসেব থেকে চুরির $81 মিলিয়ন মার্কিন স্থানীয় মুদ্রায় রূপান্তর করে দ্রুত ওয়াং এবং তার বন্ধুদের সরবরাহ দেয় ফিল্ডরেম সার্ভিস কর্পোরেশন, যার মালিক বাতিস্তা দম্পতি ওয়াং এর ঘনিষ্ঠ বলে পরিচিত। বেসিক্যালি আরসিবিসি ট্রেজারার যেহেতু টাকাটা আসছে এন্ড ফিল্ডরেম টাকাটা পেয়েছে, আর মাঝখানে কিম ওয়াং, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। উনি তো টাকাগুলো এই $17 মিলিয়ন তো উনি দিয়ে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছে, এবং উনি বলতেছেন যে ওর কাছে আরো 18 মিলিয়ন আছে ফিল্ডরেমের কাছে। ফিল্ডরেম তো এখন বলতেছে নাই আমার কাছে। আরো 2 চীনা নাগরিকও ছিল ফিলিপাইনে চুরির টাকা আনার প্রক্রিয়ায়, যারাও ওয়াং এর ঘনিষ্ঠ। এখানে কিম ওয়াং এবং এই যে গাও চায়না থেকে যে আসছিল, মাকাও ক্যাসিনো থেকে, তারপর ডিংজি ও চায়না থেকে আসছে। সো এই কিম ওয়াং এর সঙ্গে তাদের লাইন আপ করা এবং ক্যাসিনোতে তারা টাকা নিয়ে আসে। দে আর দ্য জাঙ্কেট অপারেটর্স। আরসিবিসি ইতিমধ্যে তাদের প্রেসিডেন্ট সহ 4 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে 2 চীনা নাগরিক আর হ্যাকিং এ জড়িত দলটি। বাংলাদেশের রিজার্ভে টাকা চুরির বেশিরভাগ খরচ হয়েছে জুয়ার আসরে, এই কথা সবার জানা। আর এই নিয়ে যে প্রতিষ্ঠানটির নাম বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে ফিলিপিন্সের সোলারে। আমি এখন দাঁড়িয়ে আছি সোলারের সামনে। এই প্রতিষ্ঠানের মালিক মিস্টার রাজেন, যিনি একজন ফিলিপিন্সের নাগরিক, তবে তার সঙ্গে যোগাযোগ আছে ম্যাকাও, থাইল্যান্ড, হংকংয়ের বড় বড় জুয়ারি এবং অস্ত্র মাদক ব্যবসায়ীদের। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ম্যানিলা বে, ফিলিপিন্স। খেলাধুলার খবর জানাতে রুবায়েত সেকারে যাচ্ছি। রুবায়েত, মুস্তাফিজের খেলা আছে কিন্তু বৃষ্টির জন্য খেলা এখন বন্ধ, এবং মুস্তাফিজের বোলিং আপনি দেখতে চাচ্ছিলেন, কিন্তু মুস্তাফিজকে পরের ইনিংসে বল করতে হবে। তবে আমি সবশেষ খবরগুলো জানাবো, তার একটা বিরতি নিতে হচ্ছে, আর যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ক্লাব কাপ হকিতে অ্যাজাক্সকে 5-0 গোলে হারিয়েছে মেরিনার্স। সাধারণ বিমার জালে উষার 9 গোল। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের প্রথমবার সেমিফাইনালে ওঠা ম্যান সিটির প্রতিপক্ষ 10 বারের চ্যাম্পিয়ন রিয়াল। এখনো পুরো ফিট নন রোনালদো। রাত 9টায় বাংলাদেশ। সৌজন্যে গোলমার্ক বিস্কুট। মুস্তাফিজ বন্দনা চলছে বিশ্বজুড়ে। বাদ জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় টাইগার পেসারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় আইসিসির সাবেক সভাপতি আহমদ মুস্তফা কামালও মুস্তাফিজের প্রশংসা করেন। আজকে সারা বিশ্বে এই মুহূর্তে মুস্তাফিজ আনডাউটেডলি ইজ নাম্বার 1 অ্যাজ এ বোলার। 1 নম্বর বোলার হিসেবে সারা বিশ্বে সে সমাদৃত, এবং সে আমাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, এবং আমাদের গর্বের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী তার সম্বন্ধে অনেক প্রশংসা করেছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ বলে মুক্তার আলীর ছক্কায় আবাহনীর বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ 3 বলে 3 আউটে প্রাইম দোলেশ্বরের কাছে হেরে গেছে কলাবাগান ক্রীড়া চক্র। এদিকে সাইফ ও সালমানের জোড়া সেঞ্চুরির পরও প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ ওভারে নাটকীয়তায় 5 রানে হেরে গেছে ক্রিকেট কোচিং স্কুল। হাত থেকে বের হয়ে যাওয়া ম্যাচে শেখ জামালের জয়নায়ক মুক্তার আলী। শেষ ওভারে জয়ের জন্য ধানমন্ডি ক্লাবের দরকার ছিল 7 রান। পরপর 2 বলে উইকেট পড়লে জয় কঠিন হয়ে যায় জামালের, কিন্তু শেষ বলে 6 মেরে শেখ জামালকে দারুণ এক জয় এনে দেন মুক্তার।
জয়ের জন্য 289 রানের টার্গেটে শেখ জামালকে দারুণ শুরু এনে দেন মাহবুবুল করিম। 130 রানে মাহবুবুল আউট হলেও মাহমুদুল্লাহ 27 ও নাজমুস সাদাত 33 রান করে জয়ে অবদান রাখেন। এর আগে হোম অফ ক্রিকেটে তামিমের অনবদ্য 90 রানে ভালো শুরু পায় আবাহনী। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ঝড় হচ্ছে 40 রানে 287 রান করে আবাহনী। আগে তো স্পিনারদের খুব ছিল, শুরু থেকে স্পিনার একটা টেন্ডেন্সি ছিল। এই জিনিসটা আসলে চেঞ্জ করা উচিত আমাদের, কারণ আমরা যে ক্রিকেট খেলতেছি স্পিনার ভিত্তিক ক্রিকেট খেললে আসলে আমাদের সামনে আগে যাওয়া একটু প্রবলেম হয়ে যাবে। একটা অবস্থানে মনে হচ্ছিল যে 3-4 ওভার আগেই খেলা শেষ হয়ে যাবে, বাট শান্ত, সৈকত, তাসকিন ওরা যেভাবে বল করে লাস্ট ওভার পর্যন্ত খেলা নিয়ে গেছে, ওটা উইচ ইজ আনবিলিভেবল। ফতুল্লাহ শেষ ওভারে চাপ নিতে পারেনি মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্র। উইকেটে মাশরাফি থাকলেও দল হেরেছে মাত্র 4 রানে। 288 রানের টার্গেটে 283-তে আটকে যায় কলাবাগান। এর আগে নাসির হোসেনের 97 রানের ইনিংসে 287 করে প্রাইম গোলেশ্বর। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে অল্পের জন্য জিততে পারেনি ক্রিকেট কোচিং স্কুল সিসিএস। 258 রানের টার্গেটে 2 তরুণ সাইফ হাসান ও সালমান হোসেনের জোড়া সেঞ্চুরিতে জয়ের প্রায় কাছাকাছি চলে যায় সিসিএস, কিন্তু শেষ ওভারে হেরে যায় 5 রানে। আমিরুল লতিফ বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসি অনূর্ধ্ব 14 ফুটবলে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী ভারতকে হারিয়েছে 3-1 গোলে। তাজিকিস্তানের দুশানবেতে ম্যাচের 35 মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 8 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরার দ্বিতীয় গোলে বাংলাদেশ এগিয়ে যায় 3-0 ব্যবধানে। 2 মিনিট পর ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সুনিতা মুন্ডা। যে কোনো পর্যায়ে নারী ফুটবলে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এদিকে ক্লাব কাপ হকির ক গ্রুপের খেলায় বড় জয় পেয়েছে 2 জায়ান্ট, উষা ক্রীড়াচক্র ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসি-কে 5-0 গোলে হারায় উষা ক্রীড়াচক্র। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়ের ঠাসা উষা চক্রের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি অ্যাজাক্স। পুষ্কর খিসা মিমো ও মিঠুনের গোলে 2-0-তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে উষা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন জুবায়ের নিলয়, একটি গোল করেন মাহবুব হোসেন। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাছে পাত্তাই পায়নি সাধারণ বিমা। আশরাফুল ইসলাম ও রিমন কুমার ঘোষের জোড়া গোলে 9-0 ব্যবধানে জয় পেয়েছে মেরিনার ইয়াংস। এদিকে এএফসি কাপের প্রথম জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হোম ম্যাচে সিঙ্গাপুরের ট্যাম্পাইন রোভার্সকে 3-2 গোলে হারিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন ল্যান্ডিং ডার্বো। 5 ম্যাচের প্রথম জয়। ই গ্রুপের তলানিতে আছে শেখ জামাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই মাঝমাঠে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে রোভার্স। 20 মিনিটে স্বাগতিক দলকে এগিয়ে দেন ল্যান্ডিং ডার্বো। বিরতির ঠিক আগে দিয়ে রোভার্সকে সমতায় ফেরান মুস্তাফিক। দ্বিতীয়ার্ধের আগে গোল পায় জামাল। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন অনুবহ। ম্যাচ শেষের 8 মিনিট আগে ল্যান্ডিং ডার্বো শেখ জামালকে স্বস্তির জয় এনে দেন। প্রথম লেগে ট্যাম্পাইন রোভার্সের কাছে 4-0 গোলে হেরে গিয়েছিল শেখ জামাল। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। প্রথমবারের মতো সেমিফাইনালে খেলা সিটির সামনে ইতিহাসের হাতছানি। অন্যদিকে ফেভারিট রিয়ালের লক্ষ্য জয়। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মিতা এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। আগামী 6 বছরে এশিয়ান হাইওয়েতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশের মধ্যে সড়ক ও সেতু নির্মাণে 2,500 কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান 10টি অর্থনৈতিক অঞ্চল তৈরিতে 900 কোটি টাকা বিনিয়োগ করবে সরকার। কাঙ্ক্ষিত বিনিয়োগের অভাবে উচ্চতর প্রবৃদ্ধি হচ্ছে না। গ্যাস বিদ্যুৎ ছাড়াও জমির সংকট এক্ষেত্রে বড় বাধা। এরই প্রেক্ষিতে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। ইতিমধ্যে দেশের 8টি জেলায় 10টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই শুরু হবে অবকাঠামো উন্নয়ন। বিভিন্ন জায়গায় যদি কোনো ফ্যাক্টরি করা হয়, এগুলোতে গ্যাস লাইন দিতে আমাদের অনেক খরচ, ইলেকট্রিসিটি দিতে অনেক খরচ, অনেক সময় পাওয়াও যায় না, দেওয়াও যায় না, এত দূরে ফ্যাক্টরি করা হয়। সেই এগুলোকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা এগুলোকে সেন্ট্রালাইজ করে দিচ্ছি। দেশের যোগাযোগ ব্যবস্থার 70 ভাগই সড়ক পথ, কিন্তু সীমান্ত এলাকার জরাজীর্ণ রাস্তা ও ভাঙা সেতুর কারণে আন্তর্জাতিক মহাসড়কগুলোতে উঠতে পারছে না বাংলাদেশ। জাইকার আর্থিক সহায়তায় দেশের মধ্যে এশিয়ান হাইওয়ে রুট নির্মাণে তাই প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। চায়না থেকে শুরু করে পুরো এশিয়াকে কভার করবে, সেটি আমাদের মাঝ থেকে যাবে। এগুলোর অবকাঠামো, ব্রিজ, কালভার্ট অথবা যেখানে রাস্তা, সেগুলো সবগুলোই বাইরে যেমনভাবে যে কোয়ালিটিতে করবে এবং সেই একই কোয়ালিটি আমাদেরকে এখানে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 6,100 কোটি টাকায় মোট 9টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর আগে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে থাকছে
তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। নয়টা 44 মিনিটে আবারও ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। তীব্র গরমে ঢাকায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। কলেরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে 500 রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে, যাদের অন্তত 40% শিশু। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদেরা। সকাল থেকে বেলা 10টা, উদ্বিগ্ন মায়েরা ডায়রিয়া আক্রান্ত শিশু নিয়ে এসেছেন আইসিডিডিআরবির এই হাসপাতালে। সকাল 10টা পর্যন্ত এখানে ভর্তি হয়েছেন 133 জন। গত 15 দিন ধরে গড়ে প্রতিদিন 500 রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে। আইসিডিডিআরবির এই হাসপাতালে সকাল 10টা পর্যন্ত এখানে ভর্তি হয়েছেন 133 জন। গত 15 দিন ধরে গড়ে প্রতিদিন 500 রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে, যার 40% শিশু। বুধবার থেকে পাতলা পায়খানা, গরমের থেকে হয়েছে নাকি তা আর বলতে পারি না। বমি করার পর জ্বর ভাব, তারপর থেকে পাতলা পায়খানা করতেছে। জ্বরের ওষুধ খাওয়াইছি, জ্বরটা কমছে, পাতলা পায়খানাটা কমে নেই। 4 তলায় বাসা তো, ছাদের উপরে মানে গরম বেশি, গরমের থেকে আর কি ডায়রিয়া পাতলা পায়খানা হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন গরম বেড়ে যাওয়ায় বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। অনিরাপদ পানি পান করা এবং গরমে অতিরিক্ত ঘামার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। 450 থেকে 500 এর মধ্যে রোগী আসছে। 500 ক্রস করে 2-3 দিন গিয়েছে, বাট দ্যাট ইজ নট রিমার্কেবল। আর এর মধ্যে 60 ভাগই হচ্ছে অ্যাডাল্ট আর 40 ভাগ শিশু হবে। আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে। এখন পর্যন্ত যে আবহাওয়া বিন্যাসের যেগুলো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহেই আমরা একটা স্পেল পাবো, একটা বৃষ্টিবহুল স্পেল পাবো। কলেরা হাসপাতালের চিকিৎসকরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরমের স্বাস্থ্য ঝুঁকি এ বিষয়ে আজ মতামত জানতে চেয়েছিলাম। অভিজিৎ সরকার জয় বলছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এবং গরমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা প্রচার করা হোক। মাহাদি জামান বলছেন বেশি বেশি পানি খেলে স্বাস্থ্য ঝুঁকি অনেক কম থাকে, গরমে সুস্থ থাকতে এটাই সহজ এবং সহজলভ্য উপায়। আর রাফসান বলছেন স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয়তা অনেক বেশি, কিন্তু বাজারের সকল খাবার কি ভেজাল মুক্ত? আসিফ ইসলাম বলছেন এই ভয়াবহ গরমে মানুষ বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। নিশি তারেক বলছেন প্রচন্ড গরমে ঘরে থেকেও শান্তি নেই, ঘন ঘন লোডশেডিং এর বিপাকে সাধারণ মানুষের জীবন। আসিফ বলছেন অতিরিক্ত গরমে রাতের ঘুমটা হারাম হচ্ছে, সাথে শিক্ষার্থীদের পড়াশোনা অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। মিজানুর রহমান বলছেন দিন দিন যে হারে গরম পড়ছে তাতে স্বাস্থ্য ঝুঁকি আরো বেড়ে যেতে পারে। সিফাত মাহমুদ বলছেন গরমে শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে, তাই প্রত্যেক অভিভাবকের উচিত শিশুর আলাদা যত্ন নেওয়া। মিতা খালেদ, 3টা জিনিস সামনে আসছে, লোডশেডিং, পানি এবং আরেকটা আমি দেখলাম ভেজাল খাবার। আমার 3টা জিনিস নিয়ে কিন্তু কনসার্ন সবাই, এবং গরমের দিনে এই জিনিসগুলো আসলে সবথেকে বেশি সমস্যা তৈরি করে। আমার মনে হয় যে লোডশেডিংটা আসলে নগরী এলাকায় যতটা না তার চেয়ে বেশি মানে নগরীর বাইরে এটি আসলে খুব আমি খুব অভিযোগ শুনছি গ্রাম থেকে যে আসলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আর ভেজাল খাবারের কথা যেটি বলা হচ্ছে যে এই গরমের ক্ষেত্রে কিন্তু সকল পুষ্টিবিদেরাই আমাদেরকে সাজেশনটা এরকম দিচ্ছেন যে খুব ভাজা পোড়া বা খুব যেই খাবারগুলিকে আমরা খুব রিচ ফুড বলি সেগুলি একটু এড়িয়ে চলতে, একটু হালকা খাবার খেতে, বেশি পানিটা একটু বেশি খেতে। সেটা সেই ক্ষেত্রে বাইরের খাবার বা খুব ভেজাল হতে পারে এরকম খাবার, খুব ভারী খাবার, খুব গুরুপাক খাবার সেটা না খাওয়াই ভালো। আরেকটি বিষয় যেটি শিশুদের স্বাস্থ্যের বিষয়টি যেটি আপনি বলছিলেন যে শিশুদের ক্ষেত্রে আসলে প্রত্যেক অভিভাবকের উচিত, আমাদের সিফাত মাহমুদ যিনি বলেছেন যে প্রত্যেক অভিভাবকের উচিত শিশুর প্রতি আলাদা যত্ন না, সেটা আসলে খেয়াল করতে হবে যে শিশু আসলে বেশি পরিমাণে পানি খাচ্ছে কিনা। কারণ অনেক শিশু অনেক বেশি দৌড়াদৌড়ি করে, সে পানি শূন্যতা হঠাৎ করে ভুগতে পারে, বাইরে বেশিক্ষণ থাকলে সেটা হতে পারে। সেজন্য শিশুদের খেয়াল রাখাটা আসলে খুব বেশি পরিমাণে দরকার। যাই হোক, আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ তাদের এই সব মতামতের জন্য। আমরা আমাদের পরের খবরটিতে চলে যাচ্ছি, যেটি 2030 সালের মধ্যে বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা হবে মোট জনসংখ্যার 70%। এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে। কর্মক্ষম এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ দেশকে 2021 সালের মধ্যে মধ্য আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। অর্থনৈতিক উন্নয়নে নানা কর্মসূচির সঙ্গে সারা দেশে তৈরি করা হচ্ছে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ যে গতিতে এগুচ্ছে তাতে 14 বছরের মধ্যে দেশের শিশু বৃদ্ধ মিলিয়ে নির্ভরশীল মানুষের সংখ্যা দাঁড়াবে মাত্র 30%। ইতিমধ্যে 10টা ইকোনমিক জোনে আর তাই তারুণ্যে ভরা বিপুল জনশক্তিকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর অপার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বলা হচ্ছে এসব কথা। সম্প্রতি বাংলাদেশের অর্জন বেশ উল্লেখযোগ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেশ কিছু সূচকেও এগিয়ে আছে বাংলাদেশ। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন নিশ্চিত করা সহ বিদেশি বিনিয়োগের প্রতিও সরকারের গুরুত্ব দেওয়া। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির ওপর জোর দেওয়া হয় প্রতিবেদনে। আমাদের অপরচুনিটি আছে আরও অনেক ভালো করার। এটার জন্য আমরা এই রিপোর্টে বলতে চাচ্ছি যে পপুলেশনের যে ওয়ার্কফোর্সটা বাড়ছে এটার অপরচুনিটিটা এখন নেওয়া উচিত। গভর্নমেন্টের জব ক্রিয়েশন এসব এরিয়াতে ফোকাস করা উচিত। বিশ্বের গড় মানব উন্নয়ন সূচক যেখানে 0.7, সেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সূচক 1.4। এই অঞ্চলের 36টি দেশের মধ্যে যে দেশগুলোর মানব উন্নয়ন সূচক সবচেয়ে ভালো তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজন।